ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনভা। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের পথে বাংলাদেশ। উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জাতিসংঘের মূল্যায়নের যে মানদণ্ড প্রয়োজন তার সবকটিতে এগিয়েছে দেশ। 2026 সালের দিকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি মিলতে পারে, তবে তার জন্য রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জগুলো কিভাবে তা মোকাবেলা সম্ভব এবং উন্নয়নশীল দেশে রূপান্তরের পর কী ধরনের অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে, এসব নিয়েই আমাদের আজকের আলোচনার বিষয়। উন্নয়নশীল দেশের স্বীকৃতি নিলে ক্ষতি কী? আলোচনা করতে অনলাইনে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির পরিচালক ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ এবং বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। জনাব হাতেম, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাচ্ছি। উন্নয়নশীল দেশের স্বীকৃতি তো একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ বিষয় এবং এর জন্য আপনারাই অনেক ইতিবাচক কথা বলেছেন এবং ইতিবাচক দিকগুলো আপনারা তুলে ধরেছেন। এখন যদি আমরা এই স্বীকৃতি অর্জন করি তাহলে ক্ষতি কোথায়? দেখেন, গত সরকারের আমলেই কিন্তু আমি বলেছিলাম যে 2026 সালে আমাদের এলডিসি গ্রাজুয়েশনের যে লক্ষ্যমাত্রা এটাকে স্থগিত করা দরকার। কারণ 2018-19 সালে যখন এলডিসি গ্রাজুয়েশনে যাওয়ার লক্ষ্যমাত্রা স্থির করে কাজ শুরু করে, ওই সময়কার অর্থনৈতিক পরিস্থিতি আপনি যদি বিবেচনা করেন এবং 2023 সালের বা 22 সালের বা 24 সালে এসে যদি অর্থনৈতিক অবস্থার বিবেচনায় নেন, তাহলে দেখবেন অনেক অনেক ফারাক, অনেক তফাৎ। অর্থাৎ 18-19 সালে বা 20 সাল পর্যন্ত, কোভিডের আগ পর্যন্ত যে সিচুয়েশন ছিল, সেটা এলডিসি গ্রাজুয়েট হওয়ার মতো পরিস্থিতি পরিবেশ তখন ছিল। কিন্তু আফটার কোভিড এবং পরবর্তীতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন শুরু হলো, এরপর থেকে কিন্তু ডে বাই ডে অর্থনৈতিক কন্ডিশন সারা বিশ্বের যেমন একটা তলানিতে চলে যায়, আবার একইভাবে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থানও কিন্তু অনেক অনেক নিচে নেমে যায় এবং বিশেষ করে গত এক বছরে তো এটা আরো ক্ষতিগ্রস্ত। আমরা ব্যবসায়ীরা বিশালভাবে ক্ষতিগ্রস্ত, কোনোভাবেই আমরা ওই ক্ষতি কাটিয়ে উঠতে পারছি না। তো ফলে আমি গত সরকারের আমলেও বলেছি, আবার বর্তমান যে সরকার দায়িত্ব নিলেন, দায়িত্ব নেওয়ার হয়তো 3-4 দিনের মাথায় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা দেখা করি এবং সেদিন আমার প্রথম বক্তব্যই ছিল এলডিসি গ্রাজুয়েশনের 2026 সালের যে লক্ষ্যমাত্রা, এটাকে ইমিডিয়েট সরকারি পর্যায়ে আবেদন করে এটাকে যেন স্থগিত করার ব্যবস্থা করা হয়। আদারওয়াইজ আমাদের পক্ষে কোনোভাবেই এই বর্তমান অর্থনৈতিক ভঙ্গুর একটা অবস্থায় এলডিসি গ্রাজুয়েট হওয়ার মতো পরিস্থিতি আমাদের নেই। জনাব হাতেম, সেক্ষেত্রে আপনি কি বলতে চাচ্ছেন যে এই স্বীকৃতি নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য এখনো প্রস্তুত নয়? ইয়েস, প্রস্তুত নয় একটা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের অনেকগুলি এটা যে প্রস্তুতিটা আমাদের ছিল, এটা কিন্তু গত 2 বছরে অনেক অনেক নিচে নেমে গিয়েছে আরো প্রস্তুতিটা, এবং আমরা ক্ষতিগ্রস্ত। রপ্তানি কম, বিশ্ববাজারে আমাদের আমরা টিকে থাকার সংগ্রামে এখন এই মুহূর্তে লিপ্ত। তারপরে এদিকে এলডিসি গ্রাজুয়েশনের দোহাই দিয়ে বাংলাদেশ ব্যাংক, আপনি জানেন যে গত বছর বা এই বছরের শুরু থেকেই 2024-এর জানুয়ারির 30 তারিখে একটা সার্কুলার দিয়া নগদ সহায়তা বন্ধ করে দেয়, কমিয়ে দেওয়াটা যেটা হয়েছে মূলত এটা বন্ধই হয়ে গিয়েছে। তো এইটাও কিন্তু আমাদেরকে আরো ব্যাকফুটে নিয়ে গেছে। অর্থাৎ এই আমরা এলডিসি গ্রাজুয়েট হওয়ার মতো যে সক্ষমতার দিকে আমরা যাচ্ছিলাম, সেটাকে আরো অনেক দূর পিছিয়ে নিয়ে গিয়েছে। তো এই পরিস্থিতিতে কোনোভাবেই এলডিসি গ্রাজুয়েট হওয়ার মতো অবস্থানে আমরা এখন নেই। এবং আমি যেটা মনে করি যে এলডিসি গ্রাজুয়েট হয়ে যদি আমি ভাত খাইতে ভাত না পাই, তাহলে এই গ্রাজুয়েশনের আমাদের প্রয়োজন নেই। জি, জনাব ডক্টর আবু ইউসুফ, আপনার কাছে একটু যেতে চাচ্ছি। জনাব হাতেম যেমনটি বলছিলেন যে এই স্বীকৃতি নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য এখন পর্যন্ত প্রস্তুত নয়, কিন্তু আমরা যতটুকু জানি যে এটার ক্ষেত্রে অনেক পণ্যের দর কষাকষির একটি সুযোগ কিন্তু তৈরি হবে। তো সেক্ষেত্রে আপনি কি মনে করছেন যে 2026 সালে উন্নয়নশীল দেশের স্বীকৃতি মেলায় কোনো ক্ষতি আছে? আমি মনে করি যে হাতেম ভাই পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষিতে যে কথাগুলো বলেছেন খুবই গুরুত্বপূর্ণ। কারণ উনি হয়তো বাস্তবে একজন ব্যবসায়ী, উনি ওনার অভিজ্ঞতার আলোকে কথাগুলো বলছে, ইমোশন দিয়ে কথা বলছে না, বাস্তব পরিস্থিতির আলোকে উনি কথা বলছে। অবশ্যই এলডিসি গ্র্যাজুয়েশন একটি সম্মানের বিষয়,
কিন্তু সেই সম্মানটা যাতে সম্মানের জায়গায় থাকে সেগুলো কিন্তু বিবেচনা করতে হবে। এটি সত্যি অলরেডি ইউএনজিএতে একটা সিদ্ধান্ত যেহেতু নেওয়া আছে নভেম্বর 2026 সালে, তো সেটি নিয়ে চিন্তাভাবনা করা যেতে পারে। যখন এই সিদ্ধান্তটা হয়েছিল তখন কিন্তু কোভিড ছিল না, তখন কিন্তু ইউক্রেন রাশিয়া ওয়ার ছিল না, তখন কিন্তু দেশের যে পরিবর্তিত পরিস্থিতি সেটাও কিন্তু সেরকম ছিল না। তো সব কিছু বিবেচনায় এনে আমি মনে করি এটিকে নিয়ে খুব চূড়ান্তভাবে ভাবতে হবে। এরকম না যে 2026 সালের নভেম্বরে আসতে অনেক সময় আছে। আমার মনে হয় এখনই আমাদের চিন্তা করতে হবে, এখনই যারা অংশীজন আছে তাদের সাথে আলোচনা করে। আপনারা জানেন যে সরকার কিন্তু একটা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি তৈরি করছে, অর্থাৎ আপনাকে প্রিপারেশনটা নিয়ে রাখতে হবে যে আমাদের কোন জায়গায় কিভাবে এটি প্রিপারেশনটা নিতে হবে। সুতরাং প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু বিলম্ব করা যাবে না। তো সেটাকে মাথায় রেখে আমি মনে করি যে যদি 26 সাল থেকে পরবর্তীতে আরেকটু সময় নিতে হয়, আলাপ আলোচনা করে সবার সাথে অংশীদারিত্বের ভিত্তিতে এমন একটা সিদ্ধান্ত এখনই আসা উচিত। তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত যাতে না নেওয়া হয় যা পরবর্তীতে আমাদেরকে উন্নয়নশীল দেশের ট্র্যাপ বলা হয়, যেটাকে ডেভেলপিং কান্ট্রি ট্র্যাপ, সেই ট্র্যাপের মধ্যে যাতে আমরা না পড়ি। এখন অবশ্যই আপনার যখন প্রস্তুতি, আমরা কি আসলে এই উন্নয়নশীল দেশের হওয়ার জন্য হয়তো কাগজে কলমে বা আমাদের যে 3টা ইন্ডিকেটর আছে সেই ইন্ডিকেটরগুলো আমরা কোয়ালিফাই করেছি, কিন্তু বাস্তবতা যেটি, সেই বাস্তবতার আলোকে আমরা কি এনাফ প্রস্তুতি নিয়েছি? আমরা কি ভুটান ছাড়া আর কোনো দেশের সাথে আমরা এফটিএ এখনো করেছি? সেটা হাতেম ভাই আরো ভালো বলতে পারবেন। অলরেডি আপনি ভিয়েতনামের কথা যদি বলেন, ভিয়েতনাম কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তারা কিন্তু এফটিএ করে ফেলেছে। এখন আমরা কিন্তু একই জায়গার মধ্যেই কিন্তু বসে আছি। আমরা যে 11টি দেশ আমরা চিহ্নিত করেছি যাদের সাথে আমরা এফটিএ করতে পারি, সেগুলো কিন্তু আলাপ আলোচনার মধ্যেই সীমাবদ্ধ। অর্থাৎ 2026 অথবা যখনই গ্র্যাজুয়েশন হয় তার পরবর্তী সময়কে মাথায় রেখে আমাদের যে প্রেফারেন্স অফ ইরোশন আমরা বলি, অর্থাৎ এখন আমরা এলডিসি কান্ট্রি হিসেবে যেই প্রেফারেন্সটা পাচ্ছি, কিছু কিছু জায়গায় সেই প্রেফারেন্সের ইরোশনটা হবে, অর্থাৎ ডিউটি ফ্রি কোটা ফ্রি যে মার্কেট অ্যাক্সেস সেটা কিন্তু আমরা পাবো না। অন্যদিকে হাতেম ভাই যেটি বলেছেন যে এই যে রপ্তানিমুখী শিল্প, এটিকে কিন্তু সক্ষমতা বাড়ার জন্য 2026 সাল পর্যন্ত ভর্তুকি দিতে কিন্তু কোনো সমস্যা নাই। সেটা ডব্লিউটিও যে রুলস আছে সেই রুলসের সাথেও কোনো আপনার কোনো কনফ্লিক্ট নাই। তাহলে আপনি 2026 সাল পর্যন্ত এমনভাবে সাপোর্ট দিয়ে সেটাকে আপনি আরও, যারা আমাদের রপ্তানিমুখী শিল্প আছে বা আমাদের যদি ব্যাকওয়ার্ড লিঙ্কেজকে স্ট্রং করতে হয়, সেগুলোকে আমাদের আরও ক্যাপাসিটি বাড়ানোর কিন্তু সুযোগ। 26-এর পরে দিতে গেলে আপনাকে অনেক চিন্তা ভাবনা করতে হবে, কিন্তু 26 পর্যন্ত আপনি বন্ধ না করে আমি মনে করি যেই সুযোগগুলি আছে সেই সুযোগগুলি দিয়ে, যাতে যারা ভালো ব্যবসায়ী, সত্যিকারের ব্যবসায়ী, সব ব্যবসায়ী কিন্তু একরকম না, যারা সত্যিকারের ব্যবসায়ী, যারা ভালো ব্যবসায়ী, যারা সরকারকে ট্যাক্স দিচ্ছে, যারা এমপ্লয়মেন্ট জেনারেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তারা যাতে ভালোভাবে ব্যবসা করতে পারে, তারা যাতে ইনসেন্টিভ পেতে পারে, তারা যাতে এলডিসি গ্র্যাজুয়েশনের পরেও তাদের এই সক্ষমতাকে দেশের কাজে লাগাতে পারে, তাদেরকে সেই সাপোর্টটা আপনাকে দিতে হবে। অন্যদিকে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, আপনি কি মনে করেন আমরা এই যে এলডিসি গ্র্যাজুয়েশনের পরে আমরা কি আমাদের যে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার আছে, আমরা স্পেশাল ইকোনমিক জোনের কথা বলছি, অথচ দেখেন আমাদের স্পেশাল ইকোনমিক জোনগুলো প্রাইভেট সেক্টর ছাড়া 1-2টা ছাড়া সেরকম কিন্তু কোনো স্পেশাল ইকোনমিক জোন কিন্তু ফাংশনিং না। আমরা বলছি এফডিআই বেসড ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে, আমরা বলছি কস্ট অফ ডুইং বিজনেসের কথা বলছি, সেটাকে কিভাবে কমানো যায়, আমরা এটাকে 2 অঙ্কের মধ্যে নেমে আনার কথা বলছি। অর্থাৎ যে প্রস্তুতিগুলোর কথা বলছি সেই প্রস্তুতিগুলো কিন্তু আমরা এনাফ না নিয়ে যদি আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করি তাহলে কিন্তু আসলে আমরা বিপদে পড়ব। আরেকটা কথা, যখন অনেক ক্ষেত্রে বলা হয় যে এলডিসি গ্র্যাজুয়েশনের পরে আমাদের ওভারসিজ যে ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট সেটা একটু এক্সপেন্সিভ হয়ে যাবে, এটি কিন্তু আসলে সেইভাবে প্রভাব পড়বে না, কারণ 2015 সালে সেটি বাংলাদেশ কিন্তু অলরেডি ওয়ার্ল্ড ব্যাংকের ক্লাসিফিকেশন অনুযায়ী কিন্তু আমরা নিম্ন মধ্যম আয়ের দেশ। সুতরাং ওই ক্যাটাগরিতেই কিন্তু আমরা যে কনসেশনাল রেটে যে
আমরা জনাব আবু ইউসুফ এবং জনাব হাতেম আপনারা দুজনই থাকবেন, আমরা আমাদের আলোচনায় আবারও ফিরে আসবো, কিন্তু তার আগে আমরা একটু ছোট্ট বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতার সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতার আজকের আলোচনার বিষয় উন্নয়নশীল দেশের স্বীকৃতি নিলে ক্ষতি কি। আলোচনা করতে আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত হয়েছেন। আমরা আবারও চলে যাচ্ছি আমাদের অতিথিদের কাছে। বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির পর আমি একটু চলে যেতে চাই জনাব হাতেম আপনার কাছে একটি প্রশ্ন নিয়ে, যেমনটি আবু ইউসুফ বলছিলেন যে এরপর কি হবে, অর্থাৎ 2026-এ উন্নয়নশীল দেশের রূপান্তরের পর কি হবে। সেক্ষেত্রে আমরা জানি যে 3 বছর শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা পাবে বাংলাদেশ। আপনার কি মনে হয় না যে বাণিজ্য সহযোগ দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সহ উন্নয়নশীল দেশের যে চ্যালেঞ্জ মোকাবেলার বিষয়টি আসে, এর জন্য এই পরবর্তী 3 বছর সময় যথেষ্ট? আমি আগের পর্বে যে কথাগুলি বলছিলাম, সাথে ইউসুফ ভাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু পয়েন্ট কিন্তু যোগ করেছেন। এর সাথে আমি আরো 2টা পয়েন্ট একটু যোগ করতে চাই। একটা পয়েন্ট হচ্ছে যে দেখেন যে গত কয়েক বছরে রপ্তানির যে ভুল তথ্য এদেশের জনগণের কাছে উপস্থাপন করা হয়েছে বা সরকারকে দিয়েছে, এবং সেই ভুল তথ্যের উপর ভিত্তি করে এই এলডিসি গ্রাজুয়েশনে যাওয়ার জন্য যে প্যারামিটারগুলি সেট করা হয়েছিল, এই সবই কিন্তু ভুল। আলটিমেটলি আপনাদের যদি মনে পড়ে 2022 সালের ডিসেম্বর মাস থেকেই কিন্তু কন্টিনিউয়াস আমি বলে আসছি যে ইপিবি রপ্তানির যে তথ্য দিচ্ছে এটা সঠিক নয়। এবং আমার স্পষ্ট মনে আছে ওই 2022-এর নভেম্বরের $5.09 বিলিয়ন ওই যাবৎকালের সর্বোচ্চ রপ্তানির রেকর্ড ছিল সেটা যখন দিল, তখন আমি বলেছিলাম যে সেদিন যে এই রপ্তানি আমরা করি নাই, কারা করেছে জানি না, আমাদের সাথে ইউডির হিসাবের সাথে এটা মিলে না। পরদিন প্রথম আলো পত্রিকায় কিন্তু একদম আমাকে কোট করে বড় করে এই কথাটা লিখেছিল। তো এই যে পরিস্থিতি ফাইনালি আপনারা দেখেন কন্টিনিউয়াস আমি কিন্তু বলে গেছি যে রপ্তানির যে ফিগার দেওয়া হচ্ছে এটা সঠিক না, আমাদের সাথে ম্যাচ করছে না। কন্টিনিউয়াস আমাদের রপ্তানি ডিক্লাইন করছে, সেখানে ইপিবি বলছে যে রপ্তানি বাড়ছে। ফাইনালি আপনারা দেখেছেন গত কয়েক মাস আগে বাংলাদেশ ব্যাংক কিন্তু সেই তথ্যটাকেই আবার সঠিক করে বলেছে যে রপ্তানির যে অতীতের যে ফিগার এগুলি সঠিক ছিল না। তো তাহলে ওই বেঠিক ফিগারের উপর ভিত্তি করে এই এলডিসি গ্রাজুয়েশনে যাওয়ার যে লক্ষ্যমাত্রা এবং প্যারামিটারগুলি সেট করা হয়েছিল, সেখান থেকে আমি মনে করি এটাকে স্টপ করা দরকার। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আপনারা নিশ্চয়ই কয়েকদিন আগে এই গত মাসখানিকের মধ্যেই পত্রিকায় নিউজটা আসছে, ওয়ার্ল্ড ব্যাংক বলেছে যে বাংলাদেশ সহ 7টা দেশ অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে যেই দেশটা অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার সম্ভাবনার মধ্যে চলে যায় ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবে, সেই দেশ 2026 সালে এলডিসি গ্রাজুয়েট হওয়ার চিন্তা কি করে কোনোভাবেই আমাদের কাছে। সেক্ষেত্রে জনাব হাতেম আপনার কাছে আমি একটি ছোট করে একটি প্রশ্ন রাখবো। সেক্ষেত্রে তাহলে কবে নাগাদ এই 2026 যদি না হয়ে থাকে, তাহলে কবে নাগাদ এলডিসি গ্রাজুয়েশন হওয়া উচিত বলে মনে করেন? ওই পয়েন্টে আমি আসতেছিলাম। আমরা সম্প্রতি দেবপ্রিয় ভট্টাচার্যের সাথে বসেছিলাম, তিনি আমাদেরকে বলেছেন যে এরকম ওয়ার্ল্ডের বেশ কিছু নজির রয়েছে কয়েকটা দেশের, এবং সরকার পরিবর্তনের পরে নতুন সরকার এসে আবেদন করে এলডিসি গ্রাজুয়েশনের এই লক্ষ্যমাত্রা পিছিয়েছে, এরকম অনেক নজির কিন্তু রয়েছে। তো আমরা যেটা মনে করি, আমরা প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টার সাথে আমরা বসেছিলাম, এবং আমার মূল দাবিটাই ছিল এলডিসি গ্রাজুয়েশনের লক্ষ্যমাত্রাকে অন্তত 5 বছরের জন্য সেক্ষেত্রে আমি একটু জনাব ইউসুফ আপনার কাছে একটু যাব। জনাব হাতেম বলছিলেন 5 বছর, আপনার কি মনে হয় এলডিসি গ্রাজুয়েশনের জন্য আর কতটুকু সময় প্রয়োজন বাংলাদেশের? না, হাতেম ভাই তো আসলে আমি যেটি আগেই বলেছি, ওনার বাস্তব অভিজ্ঞতার আলোকে এবং বর্তমান যে পরিস্থিতি আছে তার আলোকে উনি কথা বলেছেন। সময়টা আসলে হয়তো 5 বছর হবে নাকি তার চেয়ে আর একটু বেশি হবে, কম হবে, সেটি আসলে আলোচনা করে ঠিক করা যেতে পারে। একটি বিষয়ে আসলে আমাদের প্রস্তুতিটা কিন্তু পাশাপাশি নিতে হবে। এই ব্যাপারে কিন্তু কোনো ধরনের আমাদের যে, কারণ আপনি জানেন হাতেম ভাইও একটু বলার চেষ্টা করেছিলেন যে আমরা যে ইনসেন্টিভের কথা বলেছি, কারণ $500 মিলিয়ন নগদ সহায়তা আমরা দিয়ে থাকি, এটি যাতে কন্টিনিউ করা হয়, এটি 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমাদের যে রপ্তানি, এই রপ্তানি যে ওয়ান প্রোডাক্ট ডিপেন্ডেন্ট, এগুলোকে কিভাবে আসলে ডাইভার্সিফাই করা যায়। তো সেই জায়গাটা যেমন আমাদের চামড়া এবং
চামড়াজাত পণ্য আছে, লাইট ইঞ্জিনিয়ারিং আছে, অন্যান্য যে সমস্ত ওষুধ শিল্প আছে, সেগুলো যাতে আমরা একটু কিভাবে ডাইভার্সিফাই করা যায় সেইটিও আমাদের আসলে দেখতে হবে। আরেকটা হলো আরো কয়েকটা বিষয়, যেহেতু পাশাপাশি কিন্তু আমাদের এই আলোচনাগুলো করতে হবে, যেটি আমি বিরতির আগে বলেছি যে আমাদের মুক্ত বাণিজ্য চুক্তি সেটি ব্যাপারে আমাদের আরো বেশি পরিমাণে কিন্তু এখন এগিয়ে যেতে হবে। এর বাইরে যে আছে সেটি আপনারা জানেন যে চীন কিন্তু সামোয়াকে এলডিসি থেকে বের হয়ে যাওয়ার পরেও বাণিজ্য সুবিধা দিয়েছে। জনাব আবু ইউসুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি জনাব হাতেম আপনাকে আজকে অত্যন্ত সুন্দর আলোচনার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।